হাম্পির গত 4টে এপিসোডে ছিল ব্যাঙ্গালোর থেকে হাম্পিতে আসা, ক্যামেরার পারমিশন করা আর সাউথ হাম্পির বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখা। আর আজ আমরা ঘুরে নেব নর্থ হাম্পি। নর্থ হাম্পিতে মূলত দুটি অংশ রয়েছে, একটি হলো রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ড এবং অপরটি হলো হিপি আইল্যান্ড। চলুন তাহলে শুরু করা যাক। সাউথ হাম্পি থেকে তুঙ্গভদ্রা নদী পেরিয়ে নর্থ হাম্পি পৌঁছাতে আমাদের সময় লাগলো 45 মিনিট। রাস্তা প্রায় 35 কিলোমিটার। চারপাশের দারুণ সব ল্যান্ডস্কেপ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম তুঙ্গভদ্রার অপর প্রান্তে অবস্থিত রামগুহাতে। রামায়ণের 7টি কাণ্ডের মধ্যে কিষ্কিন্ধা কাণ্ড হল চতুর্থ কাণ্ড। মহাকাব্যে বর্ণিত এই কিষ্কিন্ধা কাণ্ডে রয়েছে ভগবান রাম ও হনুমানের সাক্ষাৎ, বানররাজ বালির ভাই সুগ্রীবের স্ত্রীকে হরণ করা আর সেই কারণে রামের বালিকে বধ করা। এছাড়াও রয়েছে বালি মারা যাওয়ার পরে সুগ্রীবের রাজা হওয়া এবং মাতা সীতাকে উদ্ধারের জন্য প্রথম মিটিং করা। আমার পিছনে যে গুহাটা দেখছেন এটাই হচ্ছে রামগুহা। রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাওয়ার পরে এখানে বসেই প্রথম মিটিং করা হয়েছিল। আর সেই মিটিংয়ে কে কে উপস্থিত ছিলেন? ছিলেন রাম, লক্ষণ, সুগ্রীব, হনুমান এবং জাম্ববান। তাহলে চলুন যাওয়া যাক রামগুহার ভেতরে। গুহার ভেতরে বিশেষ কিছুই নেই, আছে কিছু আঁকা ছবি আর আছে একটা রাম সীতার ফটো। গুহা থেকে বাইরে এসে তুঙ্গভদ্রার পাড়ে এলেই চোখে পড়বে রামের চরণ। এই সামনে যে নদীটা দেখছেন এটাই হলো তুঙ্গভদ্রা নদী। সহ্যাদ্রি থেকে দুই নদী তুঙ্গ আর ভদ্রা মিলিত হয়ে নাম হয় তুঙ্গভদ্রা। আর সেই তুঙ্গভদ্রাই পশ্চিম দিক থেকে শুরু হয়ে চলে গেছে সিধে পূর্ব দিকের দিকে বঙ্গোপসাগরে। আর এই নদীটা দক্ষিণ থেকে উত্তরে টার্ন নিয়েছে কিন্তু এই জায়গাতেই। দূরে যে গুহাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কথিত আছে ওই গুহাটাতেই রাম নাকি বালিকে বধ করেছিল। বাট ওখানে যাওয়ার এই মুহূর্তে কোনো উপায় নেই, তাও চেষ্টা করছি ওখানে যাওয়ার। এখন আমি চলে এসেছি দুর্গা মাতা টেম্পেলে। একটা জিনিস লক্ষ্য করলাম, প্রতিটা পয়েন্ট কিন্তু খুব কাছাকাছি, মানে একটার থেকে আর একটা যেতে আপনার 5-7 মিনিটই সময় লাগবে অটোতে, আর যদি হেঁটে যান তাহলে মিনিট 10। তো একটা পয়েন্টেই কিন্তু চারপাশ জুড়ে অনেক কিছু রয়েছে। মানে ধরুন আপনি এক জায়গায় এন্ট্রি নিলেন এবং পরপর দেখতে দেখতে আপনি আর একটা গেট দিয়ে বেরোলেন। মোটামুটি ধরুন একটা এন্ট্রি পয়েন্টে ঢুকলে 4টে বা 6টা দ্রষ্টব্য স্থান আপনার দেখা কিন্তু হয়ে যাবে। আর এখন এই ছোট্ট টিলার ওপর দিয়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি দুর্গামাতা মন্দিরে। এই দুর্গামাতা টেম্পলটি যে পাহাড়ের ওপর অবস্থিত সেই পাহাড়টির নাম হলো আন্নেগুড়ি পাহাড়। আর এই পাহাড়টিরই একসময় নাম ছিল কিষ্কিন্ধা। এই দুর্গামাতা টেম্পেলেও মন্দিরের ভেতরে ছবি তোলা একদম বারণ, তো আমি শুধু টেম্পেলটাই দেখাই আপনাদেরকে। দুর্গামাতা মন্দিরটি বেশ পুরনো, রিনোভেশনের কাজ চলছে এখন। আর এই দুর্গামাতা টেম্পেলের নাম হলো আন্নেগুড়ি দুর্গা টেম্পল। আমার সামনে রয়েছে একটা অশ্বত্থ গাছ। তো এই অশ্বত্থ গাছের এখানে অনেক রং বেরঙের কাপড় বাঁধা আছে। এগুলো কিন্তু এক একটা পুঁটলি আর এতে আছে। আর এই পুঁটলি বেঁধেই এখানে করা হয় মানত। প্রতিটা পুঁটলির ভেতরে আছে কিন্তু নানা রকম সামগ্রী। কোনোটায় আছে নারকেল, কোনোটায় আছে ডাব, কোনোটাতে আছে হাতের শাঁখাপলা। তো এই সমস্ত কিছু বেঁধে কিন্তু এখানে মানত করা হয়। সামনে রয়েছে আরও একটা গুহা। কিসের গুহা দেখি গিয়ে। দুর্গা মন্দিরের সংলগ্ন যে গুহাটি আছে সেটি হলো বালি কেভ, মানে বালির গুহা।
চেহারা দেখেছেন এক একটার, দারুণ চেহারা। যেহেতু বালির গুহা, সেই জন্য কিন্তু হনুমানেরও প্রচুর উৎপাত। এনাদের যাওয়া শেষ হলো, দেখুন লাইন করে যাচ্ছে এনারা পুরো। ও বাবা, আরও আসছে। সামনেই রয়েছে আন্নেগুড়ি ফোর্ট, বাট আন্নেগুড়ি ফোর্টের ধ্বংসাবশেষ প্রায় কিছুই নেই, রয়ে গেছে শুধু বালির গুহাটা। এটা হলো সন্তোষ, ও আমাদের বালি গুহা দেখানোর গাইড। চল, ওকে মন্দিরের ভেতর থেকেই পেয়েছি। ও মন্দিরে ঘুরছিল, তো বললো বালি গুহা দেখবেন, চলুন নিয়ে যাই আপনাদেরকে। তো ওই আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে বালির গুহাতে। বালি গুহায় আসতে গেলে এই পুরো রাস্তাটা কিন্তু আসতে হবে খালি পায়ে। জুতো এখানে একদমই অ্যালাউ নেই, জুতো রাখতে হবে দুর্গা মন্দিরের কাছে। ভাবতে অবাক লাগছে যে রামায়ণে বর্ণিত কিষ্কিন্ধা পর্বতে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, আর যাচ্ছি বালির গুহাতে। বালি কেভ, চল। আমরা এখন ঢুকছি বালি গুহার ভেতরে। প্রচুর অন্ধকার কিন্তু বালিগুহার ভেতরে। যেই আসবেন খুব সাবধানে এবং সঙ্গে কিন্তু মোবাইল টর্চটা জ্বালিয়ে নেবেন। আমার কাছে একটা বড় লাইট আছে, আমি সেটা জ্বালিয়ে নিয়েছি, মানে আমার ক্যামেরার লাইট। আপনারা কিন্তু অবশ্যই মোবাইল টর্চ জ্বালিয়ে তারপরে বালিগুহার ভেতরে ঢুকবেন। সত্যি হাম্পির কিন্তু এই পাহাড়গুলো দেখলে অবাক হতে হয়। কত লক্ষ কোটি বছর ধরে এই পাহাড়গুলো রয়ে গেছে একইভাবে। আমার পিছনে যেই বোল্ডারটা দেখছেন, দেখুন নিচটা, দেখুন নিচটা একটু লক্ষ্য করুন, কতটুকু জায়গার ওপরে দাঁড়িয়ে আছে। কত বৃষ্টি, ঝড়, ঝঞ্ঝা, সাইক্লোন এইসব বয়ে যাচ্ছে এদের ওপর দিয়ে, তাও কিন্তু এদের একচুলো নড়চড় হয় না। চারিদিকে আমি যত রক্স দেখেছি এখনও অবধি, সবকটি প্রায় একই সময়ের এবং খুব সুন্দরভাবে সাজানো। মনে হচ্ছে কেউ যেন হাতে করে মনের মতো করে বসিয়ে সাজিয়েছে এই পাহাড়টাকে। প্রতিটা রক্সের মধ্যে নেই কোনো জয়েন্ট, নেই কোনো কিছু, শুধুমাত্র ব্যালেন্সিংয়ের ওপরে রয়ে গেছে প্রতিটা রক্স। দুর্গা মন্দির আর বালি গুহা দেখে আমরা এখন এগিয়ে চললাম পম্পা সরোবরের দিকে। আমি এখন রয়েছি পম্পা সরোবরের সামনে। রামায়ণে কিন্তু এই পম্পা সরোবরের উল্লেখ পাওয়া যায়। রামের জন্য রামেরই এক অনুরাগী এখানে কিন্তু অপেক্ষা করেছিলেন। জানা যায় মাতা সীতাকে অনুসন্ধানের জন্য ভগবান রাম এবং লক্ষ্মণ পম্পা সরোবর থেকেই যাত্রা শুরু করেছিলেন। এছাড়া আরও জানা যায় যে দেবাদিদেব মহাদেবের সহধর্মিণীর আরও এক রূপ হলো পম্পা। ভগবান শিবের প্রতি তার ভক্তি প্রকাশ করার জন্য তিনি এই স্থানেই তপস্যা করেছিলেন, আর তার নাম অনুসারেই এই সরোবরের নাম হয় পম্পা সরোবর। আমাদের ভারতবর্ষে আছে 5টি সরোবর, আর তার মধ্যে এই পম্পা সরোবর কিন্তু একটি। এছাড়াও আছে মানস সরোবর, বিন্দু সরোবর, নারায়ণ সরোবর এবং পুষ্কর সরোবর।
এখানে কথিত আছে 3 দিকে পাহাড় ঘেরা এই সরোবরে কিন্তু স্নান করলে মেলে অশেষ পুণ্য। পম্পা সরোবর দেখা শেষ করে আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্য সানাপুর লেকের উদ্দেশ্যে। আর পথে যেতে যেতে পড়লো এক পাথরের ব্রিজ। এটা হলো বিজয়নগর সাম্রাজ্যের সময়কার ব্রিজ। মাঝখানে হলো তুঙ্গভদ্রা নদী, ওপারে আছে বিরূপাক্ষ টেম্পল, মানে ওপাশটা হচ্ছে হাম্পির একটা দিক আর এপাশটা হচ্ছে হাম্পির আর একটা দিক। তো ওপাশটা বিরূপাক্ষ টেম্পল, আর ওপার থেকে এপারে আসার জন্য সেই সময় তৈরি করা হয়েছিল এই পাথরের ব্রিজ। শুধুমাত্র পাথরের ওপর পাথর বসিয়ে কোনো খিলান বা কোনো রকম জিনিস ইউজ না করে এই ব্রিজকে কিন্তু তৈরি করা হয়েছিল। আর এই ব্রিজের ওপর দিয়ে মানুষ তো আসতোই, তার সাথে আসতো হাতি, ঘোড়া, সব কিছুই। এই ব্রিজের ঠিক পাশেই ওই যে দূরে একটা গেট দেখা যাচ্ছে ব্লু আর হোয়াইটের, ওটাই ছিল হিপি আইল্যান্ড। বাট কিন্তু এই হিপি আইল্যান্ড ইল্লিগাল হওয়ার জন্য 2020 সালে একে পুরোপুরি ডেমোলিশ করে দেওয়া হয়। তো আপনাদের জানিয়ে রাখি, এখনও হিপি আইল্যান্ডের অনেক হোটেলই কিন্তু আপনারা মেক মাই ট্রিপ বা গো আইবিবো বা আগোটাতে দেখতে পাবেন, কিন্তু আমার মনে হয় এগুলো বুক না করাই ভালো, কারণ হিপি আইল্যান্ড কিন্তু ডেমোলিশ হয়ে গেছে। তো আপনারা কিন্তু বুক করার পরে ফেঁসে যেতে পারেন। সুতরাং আমি কখনোই আপনাদের সাজেস্ট করবো না যে হাম্পিতে এসে আপনারা হিপি আইল্যান্ডের দিকে থাকুন। আমি সবসময় এটাই বলবো, আপনারা কমলাপুর অথবা হাম্পিতে থাকুন, তাহলে কিন্তু সমস্ত দ্রষ্টব্য স্থান দেখতে আপনাদের সুবিধা হবে। কারণ এই হিপি আইল্যান্ড থেকে হাম্পি প্রায় 35 কিলোমিটার, আর প্রতিদিন ওখানে যাতায়াত করা কিন্তু বেশ ডিফিকাল্ট, অনেকটা সময় চলে যাবে। পুরো হাম্পিতে আমি বিভিন্ন রেস্ট্রিকশনের জন্য ড্রোন ওড়াতে পারিনি, কিন্তু এই সানাপুর লেকে পৌঁছে ড্রোন ওড়ানোর লোভ আর সামলাতে পারলাম না। পাখির চোখে সানাপুর লেকের সৌন্দর্য দেখতে অসাধারণ লাগলো। পাখির চোখে সানাপুর লেকের সৌন্দর্য দেখে এবার আমরা এগিয়ে চললাম কোরাকেল রাইডের দিকে। এখন আমি রয়েছি সানাপুর লেকে, আর এই সানাপুর লেকেই কিন্তু হয় মেন কোরাকেল রাইডটা। তো এখন আমরা যাব কোরাকেল রাইডের জন্যে। প্রচুর রেট বলছে, এত রেট দিয়ে কোরাকেল রাইড করা সম্ভব নয়। বলছে 20 মিনিট ঘোরাবে, পার হেড 400 টাকা। তো আমরা মোটামুটি টোটালটা 400 টাকায় ফিট করেছি, বাট আমরা 20 মিনিট ঘুরবো না, 5 মিনিট কম ঘুরবো। আর এই হলো কোরাকেল বোটগুলো, যার ভেতরটা ঝুড়ি আর পিছনটা কিন্তু পুরো পিচ্চর দেওয়া, যাতে কোনোভাবে জল লিক না করে। আমাদের বোট এসে গেছে, তো রেডি হয়ে গেছে বোট, আর এখন আমরা যাচ্ছি এই বোটে। ও ঠিক আছে, এসো। किधर उधर बैठो, तुम उधर बैठो। अच्छा बैठो सर, थोड़ा पानी रहता है। चलो हाँ बैठो। हाँ बैठ गया। যাচ্ছি এখন কোরাকেল রাইডে। দারুণ কিন্তু ব্যাপারটা, পুরো ঝুড়ির মধ্যে 3 জনে মিলে বসে আছি, আমি, আমার সঙ্গী বাবুদা আর যিনি চালাচ্ছেন তিনি। দারুণ লাগছে কিন্তু এই কোরাকেল রাইডে। হাম্পিতে এলে আপনারা মনুমেন্ট, মন্দির এসব তো দেখবেনই, কিন্তু তার সাথে সাথে এই কোরাকেল রাইড করতে কিন্তু কখনো ভুলবেন না। অসম্ভব সুন্দর অভিজ্ঞতা কিন্তু এই কোরাকেল রাইডে, অদ্ভুত সুন্দর লাগছে। এতদিন আমরা নৌকায় চড়েছি, জাহাজে চড়েছি, স্টিমারে চড়েছি, লঞ্চে চড়েছি, বাট লাইফে প্রথম আমি চড়ছি কোরাকেল। আর এই কোরাকেল রাইড কিন্তু অদ্ভুত সুন্দর, দারুণ মজা লাগছে। পনেরো মিনিট হয়ে গেছে, রাইড শেষ, এবার নেমে পড়তে হবে। এবার নেমে পড়ে আবার অটো ধরে নিয়ে যাব নেক্সট ডেস্টিনেশনে।
হাম্পি ঘুরতে এসে স্টেশনে নেমেই আমি পেয়ে গেছিলাম এই দাদাকে। এই দাদার নাম রসুল, আর এনার আছে একটি অটো। আর এই অটোতেই কিন্তু আমি পুরো হাম্পি ঘুরেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আর এই দাদা আমাকে বলেছে রাত্রে কিন্তু ইনি আমাকে স্টেশনেও পৌঁছে দেবেন। এই দাদার নাম আর নাম্বার আমি কিন্তু দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে। আপনারা যদি কেউ হাম্পি ঘুরতে আসেন তো এসে কিন্তু অবশ্যই এই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এই দাদা কিন্তু ভীষণ ভালো আর ভীষণ ভালোভাবে আপনাকে গাইড করবে হাম্পি ঘোরার জন্যে। সানাপুর লেক দেখা শেষ করে আমরা এসে পৌঁছালাম অঞ্জনাদ্রি হিলসে। মনে করা হয় হাম্পির কোপ্পাল জেলায় অবস্থিত এই অঞ্জনাদ্রি পাহাড়েই জন্ম হয়েছিল হিন্দু দেবতা হনুমানের। হনুমানের মায়ের নাম ছিল অঞ্জনা, আর সেই সূত্র ধরেই এই পাহাড়ের নাম হয়েছে অঞ্জনাদ্রি পাহাড়। প্রায় 550টি সিঁড়ি বেয়ে উঠতে হয় এই পাহাড়ে। ওপরে রয়েছে একটি হনুমান মন্দির। মন্দিরের গর্ভগৃহে হনুমান মূর্তি ছাড়াও রয়েছে রাম ও সীতার মূর্তি। এছাড়াও পাহাড়ের ওপর থেকে চারিদিকের একটি সুন্দর ভিউ পাওয়া যায়। আমি আর অঞ্জনাদ্রি হিলসে উঠলাম না, কারণ আপনারা ছবিতে বুঝতেই পাচ্ছেন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, রাস্তাটা পুরো ভিজে গেছে, পাহাড়ি রাস্তা। আর 2 নম্বর কথা হলো আমাদের কাছে আর একদম সময় নেই। এবার আমাদের বেরোতেই হবে, ফিরতে হবে হোটেলে, আর হোটেল থেকে আমরা যাব স্টেশনে। হাম্পি ঘোরা আজকে আমার শেষ। আজকে তাহলে হাম্পির ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। তাহলে দেখতে থাকুন এক্সপ্লোরার শুভময়, আর চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।